আমাদের বাড়িতে আমি আর আমার মা একা ঘরে থাকতাম, কিন্তু রাতে আমার মায়ের ঘর থেকে কিসের যেন আওয়াজ আসতো। একদিন আমি দেখলাম ওখানে কোনো একটা লোক যেন ভিতরে গেল আর ঘরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। বিষয়টি সঠিকভাবে জানার জন্য একদিন আমি ঘরের মধ্যে লুকিয়ে গেলাম, আর এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে লোকটা আর কেউ নয়, বরং আমার নাম রেবেকা। আমি যখন মাত্র ৮ বছর বয়সে ছিলাম তখন আমার বাবা এই পৃথিবী থেকে চলে যায়। সে কাজের জন্য আমাদের শহর থেকে অন্য শহরে গিয়েছিল, যেখান থেকে খবর আসলো যে সে আর এই পৃথিবীতে নেই। সেখানে আগুন লেগে গিয়েছিল এবং যার কারণে তার লাশটুকুও পাওয়া যায়নি। আমার জন্য এই খবরটা ভীষণ দুঃখের ছিল, ভীষণ বাজে ছিল, কেননা আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দর ছিল আর যুবতী ছিল, কিন্তু তাও সে দ্বিতীয় বিয়ের জন্য না করে দিয়েছিল। এই ব্যাপারটা একটু আমার জন্য অদ্ভুত ছিল এবং আমাদের পরিবারের জন্য অদ্ভুত ছিল, কেননা আমার মা আমার বাবার সাথে ভীষণ ঝগড়া করত। আমার বাবার কোনো ভালো ব্যবসা ছিল না, আর আমার মা এসেছিল একটি ধনী পরিবার থেকে। আমার দাদু আমাদের ঘরের পুরো খরচা চালাতে আমার বাবাকে সারাক্ষণ চেঁচাতো, আর আমার মাও আমার দাদুর সাথে মিলে যেত। আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে ছিল। এরকম অবস্থায় আমি আমার বাবাকে প্রায়ই কাঁদতে দেখতাম আর খুব চিন্তার মধ্যে থাকতে দেখতাম। আর কখনো কখনো আমার বাবা আমায় বলতো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর আমি বলতাম, এই পৃথিবীতে সবথেকে ভালো বাবা তুমি। আর একজন মেয়ের ক্ষেত্রে তার বাবাই তার সব কিছু, সে তার বাবা কোনো মজদুর হোক বা আর যাই হোক না কেন। আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি সেই সময় অনেক ছোট ছিলাম। আমার মাকে আমি এতটা ভালোবাসতাম না যত আমি আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম তাই এই কষ্টটা কোনোভাবে আমি সহ্য করে নিয়েছিলাম, কিন্তু সেই ব্যাপারটা আমার মাথার মধ্যে বসে গিয়েছিল আর আমি অনেক রোগের শিকার হয়েছিলাম। যার মধ্যে সবথেকে বড় সমস্যা ছিল যে আমার নিজের উপর একদম বিশ্বাস ছিল না। আমি কারোর সামনে কথা বলতে পারতাম না। আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম। এরপর ঘরে বসে ডিগ্রি পরীক্ষার প্রস্তুতি নিলাম, কিন্তু তাও আমাকে মাঝে মধ্যে বাইরে যেতে হতো, মানুষের সাথে মিশতে হতো। আর তখন আমার হাত পা কাঁপতে থাকতো। মানুষ অবাক হয়ে যেত আর ভাবতো যে এর কী হয়ে গেল, যে কথা পর্যন্ত বলতে পারছে না। আমার মনে হতো যে আমি যেন এই পৃথিবীতে একা, কিন্তু আমার মায়ের জীবনে এর কোনো রকম প্রভাব পড়েনি। মা তখনও সাজতো, নিজের খেয়াল রাখতো, বাইরেও যেত। আমি এই পৃথিবী থেকে আর আমার মায়ের থেকে দূরে থাকতে চাইতাম। এই জন্য আমি আমার বাড়িতে অতিথিদের জন্য যে সাইডে ঘরটা বানানো হয়েছিল সেই ঘরে চুপচাপ পড়ে থাকতাম। আমি ওই ঘরেই আরাম করতাম, কেননা ওই ঘরটা ছিল বাইরের দিকে আর তার ছাদটা খারাপ হয়ে গিয়েছিল। এজন্য সেখানে জল ভরা শুরু হয়ে গিয়েছিল। জল ভরে যেতে বলে আমার মা বলেছিল যে আমি যেন বাড়ির ভেতরে চলে আসি, কারণ সেখানে কয়েকটা ঘর খালি ছিল। মা বলল আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভেতরে আসতে তো চাইছিলাম না, কিন্তু আমি এক সমস্যায় পড়লাম, যার জন্য আমাকে ভেতরে আসতেই হলো। আমাদের বাড়ির ভেতর সামনে যে ঘরটা, সেটা আমার মায়ের ঘর। আমার ঘর থেকে আমার মায়ের ঘরের জানলাটা পরিষ্কার নজরে আসে। ছোটোবেলায়ও এই ঘরটা আমারই ছিল, এজন্য আমি এখানে আসতে চাইছিলাম না, কেননা আমার বাবার কথা মনে পড়তো বারবার। আমি একটা ডাক্তারের সাথেও কথা বলেছিলাম। আমি প্রত্যেক সোমবার ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতাম, আর ডাক্তারও এটাই বলতো যে তুমি তোমার বাবার মৃত্যুকে নিজের হৃদয়ে নিয়ে বসে আছো, যা তোমার ভেতরে ভয় তৈরি করছে, যার জন্য তোমার জীবন খারাপ হচ্ছে। কিন্তু তোমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকা উচিত, কেননা সে তো এই পৃথিবীতে নেই। মানুষের সাথে কথা বলতে হবে তোমায়। কিভাবে তুমি মানুষের সাথে কথা বলবে, কিভাবে তোমার চলবে, তুমি যদি এরকম করে করতে থাকো। আমি নিজেই নিজের জন্য ভীষণ চিন্তায় ছিলাম, কেননা আমার মাত্র 18.5 বছর বয়স হয়েছিল। এখন আমি আইন অনুযায়ী সাবালক, কেননা আমার বয়স 18.5 বছর হয়ে গেছে। এখন আমার নিজের কাজ নিজেকে করা উচিত, নিজের দেখাশোনা নিজের করা উচিত। এমনিতেও আমার মায়ের উপর আমি ভরসা রাখি না। এবার আমি ঘরের ভেতরে এসে গিয়েছিলাম আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। আমার এমন মনে হয় মায়ের ঘরে কেউ একজন আছে। প্রথম রাতে ভাবলাম যে এটা আমার মনের কোনো ভুল, আর আমি ব্যাপারটা অত লক্ষ্য করলাম না, ছেড়ে দিলাম। কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে শুনেছিলাম কোনো একটা আওয়াজ,
আর যখন গিয়ে দরজায় টোকা মারলাম তখন ঘরের আলো জ্বলছিল। এর মানে হলো আমার মা জেগেছিল, কিন্তু সে এমনভাবে বাইরে আসলো যে মনে হলো সে যেন ঘুম থেকে উঠে এসেছে। অথচ তার মুখে দেখে মনে হলো না যে সে ঘুমাচ্ছিল, বরং সে মেকআপ করেছিল। আমি বললাম, তুমি জেগে আছো? আমার মা বলল যে তুমি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ঘুম থেকে জাগালে, আমার ঘুমটা নষ্ট করলে। আমি বললাম, না, আমি শুইনি, কারণ আমি একটা আওয়াজ পেলাম। আমার মা আমাকে বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? কেন এরকম অদ্ভুত কথা বলছো এত রাতে? আমার থেকে টিভিটা অন থেকে গেছিল, এটা টিভির আওয়াজ ছিল, এক্ষুনি আমি বন্ধ করলাম। আমি বললাম, আচ্ছা। আমার মা রেগে গেল। আমি লজ্জায় পড়ে গেলাম, কারণ মায়ের রাগ করা স্বাভাবিক ছিল। আমার এরকমভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের থেকে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম দ্বিতীয়বার এরকম হবে না। সকালবেলা আমি কাজের জন্য চলে গেলাম। পরে আমি মায়ের ঘরে গেলাম। আমার মায়ের সাথে রাত্রিরে এরকমভাবে কথা বলা উচিত হয়নি। আমি মায়ের ঘর পরিষ্কার করা শুরু করলাম। আমি ভাবলাম যদি ঘর পরিষ্কার করি তাহলে মা খুশি হয়ে যাবে। প্রতিদিন যেরকমভাবে ঘর পরিষ্কার করা হয় সেরকমভাবে আমি মায়ের ঘর পরিষ্কার করতে চাইনি। আমি ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু আমি সবেমাত্র কাজ করা শুরু করেছিলাম আর আমার হাতে এমন একটা জিনিস আসলো যেটার সঙ্গে মায়ের কোনো সম্পর্কই নেই। এটা ছেলেদের জিনিস, এরকম বলা উচিত যে বিবাহিত ছেলেদের জিনিস, যা এই ঘরে পড়েছিল বিছানার তলায়। আমি অবাক হয়ে গিয়েছিলাম, আর এরপরে আমি আমার মাকে জিজ্ঞেস করতে পারিনি, কেননা আমার লজ্জা পাচ্ছিল। কিন্তু এই জিনিসটা দিয়ে ঘরের মধ্যে কি হচ্ছিল আর কিভাবে আসলো, এখনো পর্যন্ত আমার ঘর পরিষ্কার করা শেষ হয়নি। আমি ঘরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম আমার মা এসেছে। আমি আমার ঘরে চলে এলাম। আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মন থেকে বের করে দিলাম। তারপরের দিন আমি আর একটা সত্যি কথা জানতে পারলাম যে আমার মায়ের ঘরে টিভি তো ছিল, কিন্তু সেই টিভিটা নষ্ট ছিল, চলতো না। এই ব্যাপারটা আমাকে ঘরের চাকর বলেছিল। সে সপ্তাহে একদিন করে আসতো। সে বলল, এই টিভিটা তো কবে থেকে খারাপ হয়ে আছে। তোমার মা তো বলেছে যে এই টিভিটা আর কখনো ঠিকই হবে না। আমায় বলছিল যে তুমি টিভিটা নিয়ে চলে যাও, যদি ঠিক করতে পারো তাহলে তোমার বাচ্চারা দেখবে। পারবে? আমি আমার বরকে বলেছি যে আমার বর যেন এসে টিভিটা নিয়ে যায়, কিন্তু আমার বর আসেনি টিভিটা নিতে। সে ভীষণ অকর্মণ্য, কোনো কাজই করতে চায় না। চাকরটা তো এভাবেই নিজের সমস্যা বলতে শুরু করে দিল, কিন্তু এখানে আমার ধ্যান অন্য একটা জায়গায় ছিল, যে যদি টিভি খারাপই ছিল, আমার মা কি সেই রাতে টিভি চালায়নি? তাহলে মায়ের ঘর থেকে কি করে কোনো লোকের আওয়াজ আসছিল? তাহলে কি সব কিছু মিথ্যে ছিল? আমি তো আমার জীবনের অনেকগুলো বছর এই বাড়ির বাইরের ঘরে কাটিয়ে দিয়েছি। আমি ঘরের ভেতরে যখন আসলাম তখন এই সমস্ত কথা আমি জানতে পারলাম। ঘর বেশ ছোট ছিল, যেখানে মাত্র 2 জন গেস্টের থাকার জায়গা ছিল। সেখানে বাথরুমও ছিল না, বাথরুম অনেকটা পেছনের দিকে ছিল। শীতকালে আমাকে বাইরে যেতে হতো যার জন্য বাথরুম করতে, কিন্তু আমার মা কখনো আমাকে বলেনি যে তুমি ভেতরে এসো, এই ঘরের মধ্যে তুমি কি করে থাকবে? ঘরটা তো ঠিক না, বাথরুমের জন্য তোমাকে বাইরে যেতে হয়, সর্দি হয়ে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে। অথচ আমি তার একমাত্র মেয়ে, আর এখন তো ঘরটা ভেঙেই গেছে, আর সেজন্যই এখন আমাকে মা ভেতরে ডেকেছে। আমার দাদুর এটা ছিল, এটা একটা পুরনো বাড়ি যার 2টো অংশ ছিল। একদম সামনের জায়গাটায় অন্য কেউ কবজা করে নিয়েছিল, কি জানি কি করে জিতে সে ওই অংশটা নিজের নামে করে নিল। আমাদের কাছে অল্প একটু অংশ ছিল। বাড়িটা তো প্রায় 90-95 বছরের পুরনো, যখন কিনা ইংরেজরা রাজত্ব করত। কেউ যখন বাড়িটা দেখত তখন সে অবাক হয়ে যেত। তারা বলতো যে আমরা ঘরের ভেতরটা দেখতে চাই, আরও অনেক কিছু বলতো। কিন্তু আমার ছোটবেলা এখানেই কেটেছিল। যেহেতু আমি ছোট থেকেই এখানে আছি, তাই আমার খুব একটা এই বাড়ির প্রতি অদ্ভুত ভালো লাগা নেই। আমার দাদু এই দুনিয়া থেকে চলে গিয়েছিল, কিন্তু তাও কিছু পয়সা দিয়ে আমাদের খরচা চলেই যেত। আমরা ঘরে চাকর রেখেছিলাম। একদিন আমার মা আমাকে বলল যে তুমি একটা বাজে মেয়ে, তুমি অলস মেয়ে, এখন এসে আমার চুলে রং লাগাও।
আমি তো এটাই ভাবতে লাগলাম যে এই বয়সে মা সেজেগুজে কাকে দেখাতে চায়। আমার মাকে দেখে আমার একদম ভালো লাগতো না, যে কিনা এত বছর ধরে বিধবা, সে নিজের এত খেয়াল কেন রাখে, আর একদম এমন থাকতো যেন সে বিবাহিতা। একবার দিওয়ালিতে আমার মাকে হাতে মেহেন্দি করতে দেখেছিলাম, কিন্তু কোনো বিধবার তো ইচ্ছাই করে না এসব। আর যখন আমার স্বামী নেই, তখন আমি মেহেন্দি করে কাকে দেখাবো? কিন্তু মা সেই সমস্ত কিছুই করত, যা কিনা একজন বিবাহিতা মহিলা করত। নিজের খুব খেয়াল রাখত। আর এবার যখন চুল সাদা হতে লাগলো, তো চুলের রং লাগাতে লাগালো ভালো গাঢ় রঙের জামা কাপড় পরতো, আর সেজে গুজে থাকতো। নিজের পা পরিষ্কার রাখতো, হাতের নখে নেল পালিশ লাগাতো, সবসময় নিজে সেজে গুজে থাকতো। আমি নিজেই এত নিজের খেয়াল রাখতাম না, যত আমার মা নিজের খেয়াল রাখতো। আমি শুনেছিলাম আমার মা আর আমার বাবার প্রেম করে বিয়ে হয়েছিল, যার জন্য আমার বড়লোক মা গরিব বাবাকে বিয়ে করেছিল। না হলে আমার দাদু এই সম্বন্ধ কোনোদিন মেনে নিত না। তিনি ছিলেন মিলিটারিতে এবং ভীষণ শক্ত মনের মানুষ ছিলেন।